আমি এই পর্যন্ত রিপোর্ট দেখিনি। যা কিছু অনলাইনে সবাই দেখতে পাচ্ছে এটুকুই জানি। আর ইলিয়াস ভাইয়ের একটা ছোট লাইভ দেখলাম, সেটার মধ্যে আমি জানতে পারলাম। তো সেটার মধ্যে আমার ভালো লেগেছে এই জিনিসটা যে তথ্যগুলো আমি জানি, আমি বলতে পারিনি বা বলতে গেলে যারা আমাকে বাধা দিয়েছে বা আমার গায়ে হাত তুলেছে তাদের নামগুলো প্রকাশ হয়েছে। এটাই আর কি, আলহামদুলিল্লাহ। তো আপনার গায়ে হাত মানে কেন? মানে আপনি যেগুলো দেখেছেন সেগুলো বলার কারণে আপনার গায়ে হাত তোলার প্রশ্ন এসেছে জি, এরকম? সেটা ছিল শাহিন সিদ্দিকী। হুম। আর শাহিন সিদ্দিকীর নামটা বলার জন্য আমাদের যে মিসেস মুজিব, মিসেস ইনশাদ ইবনে আমিন এবং মিসেস লবি রহমান মানে মিসেস কুদরতি এলাহি, হুম। ইনারা আমাকে অনেক প্রেশার করেন। ওনাদের ভয়েস রেকর্ড গুলো আমার কাছে আছে। আমার ক্যারেক্টার তুলে তারা কথা বলেন। মানে তারা আমাকে থ্রেট করে যে আমি যদি এগুলো নিয়ে আলাপ করি তাহলে আমাকে আরো সমস্যায় ফেলবে। এমনিতেই শুরুতেই যখন 2009 সাল, তখন 6টা বডি যখন পাওয়া যাচ্ছিল না, তখন ওনারা কিন্তু রিপিটেডলি বলছিল যে আম, এই কয়জন কর্মকর্তা এই ইনসিডেন্টটা ঘটিয়ে বিদেশে পালিয়ে গেছে হুম। হেলিকপ্টারে করে। তো তারপরে তো আমি আমার হাজবেন্ডের লাশের জন্য তো বরাবরই, মানে আমি আসলে লাশ না, আমি ওর জন্যই বরাবর যে ও আসবে। কারণ ওর সাথে আমার ফোনে যে কথাটা হলো 27 তারিখে, 27 ফেব্রুয়ারি, তখন ও আমাকে র্যাবের কথা বলেছিল। হুম। আমি অনেক কথাই এতদিন বলতে পারিনি, কারণ আপনি বুঝতেই পারছেন যে আমার প্রত্যেকটা কথার পিছনে আমার সন্তানদের ক্ষতি করা হয়, আমার তো হয়ই। আর এতদিন যে বিশ্বাস করে যাকে সব কথা আমি বলেছি, একটা বই লিখতে বলেছিলেন আমাকে লেফটেন্যান্ট কর্নেল হাসিন ভাই। তো ওইটা সবকিছু লিখে ওনার পিএসসি হিসেবে কাজ করেন মিনহাজ নামে একজন ছেলে, আমি তাকে সফট কপি দিয়েছিলাম আমার গুম কেস এবং বই লেখার জন্য। সেই সবকিছু থেকে আমার সব এলোমেলো হয়ে গেল আপু। মানে মানে ওনাদেরকে লিখতে দেওয়ার কারণে আপনার সবকিছু এলোমেলো হয়ে গেল। ওনাদেরকে লিখে আমি রেডি করে দিয়েছিলাম যে আমার দেশ থেকে আমার বই প্রকাশ করবে। আর হুম। চিফ প্রসিকিউটর হচ্ছেন তাজুল ভাই, ওনার কাছে যাওয়ার পরে আমার কেসটা, গুমের কেসটা নেওয়া হবে তানভীরের। বাট হুম। আপনি তাজুল ভাইয়ের সাথে কথা বললে জানতে পারবেন যে আমি কতবার ওনার কাছে গিয়েছি। আর প্রত্যেকটা সময় অন্য অফিসাররাও ছিল, আমি একা ছিলাম না। তো হাসিন ভাই আলাদা করে তাজুল ভাইয়ের সাথে কথা বলে, কথা বলার পর আমাকে অন্যদিন আসতে বলে। এরকম হুম। করেই কিন্তু আপু ফেব্রুয়ারি থেকে এই ডিসেম্বর। তো ওইখানে এমন কি লেখা ছিল যে সেখানে এখন আপনার আ এই পরিস্থিতি? আপু, আমি আমার হাজবেন্ডের একটা ডিএনএ টেস্টের জন্য 4বার অ্যাপ্লিকেশন করেছিলাম, কারণ জেনারেল মুবিনের সময় আমার হাজবেন্ডের নামে লাশ দাফন হয়। হ্যাঁ, হুম। সরি আমার গলাটা একটু ভাঙা, হয়তো হ্যাঁ, আপু বুঝতে অনেক প্রবলেম অসুস্থ, হচ্ছে। দর্শকদেরকে একটু বলে রাখি। সেদিনও আমাদের সাথে টেকনিক্যাল সমস্যার কারণে আমরা মানে কন্টিনিউ করতে পারিনি। আজকেও আপু অসুস্থ। এর মধ্যেও অনেক সমস্যা ছিল। তো দর্শক হয়তো আপনাদের শুনতে একটু সমস্যা হবে এবং আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জি, তাসনূফ আপু। জি, প্লিজ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, 2009 সালে যা কিছু আমার সাথে হয়েছে, আমি যখন বের হয়ে বলি কথাগুলো, তখন বারবারই আমাকে বলা হয় যে আমি রেপড হয়েছি, তাই হুম। আমার মাথা ঠিক নেই। হুম। তো আমার সাথে যারা ছিলেন কোয়ার্টার গার্ডে, ওনারা তখন বারবার বলেছে না ভাবির সাথে এমন কিছু হয়নি। হুম। তো এরপরে দেখা গেল বাইরে থেকে না, আমাদের ভিতরের ভাবিরাই আমাকে এবং আমাদের যে এডিস ভাবি ছিল, মাজার ভাবি, নুসরাত নূর বাঁধন, ওকে আর আমাকে আলাদা করে ফেললো। মানে অ্যাজ ইফ যে ও একটা পবিত্র মেয়ে, আমি একটা অপবিত্র মেয়ে। হুম। হ্যাঁ, এই তখন থেকে শুরু। অথচ মজার ব্যাপার হচ্ছে ও আমার থেকে 1.5 বছরের বড়। হ্যাঁ, আর আমি ওর থেকে 1.5 বছরের বয়সে ছোট। কিন্তু আমাকে আন্টি ডাকার জন্য তাকে ইনসিস্ট করা হতো।
তো আমার সেই ছোট্ট বয়সে এগুলো ওই ট্রমাটাইজড অবস্থায় ওখান থেকে বের হয়ে হাসব্যান্ডকে না পেয়ে এগুলো ওভারঅল আমার কাছে অনেক মানে আমার এমন একটা সিচুয়েশন ছিল যে আমার বাচ্চারা আমার কাছে আসলে আমি নিতাম না। আমার মনে হতো যে ওদের জন্য তো আমি তানভীরকে খুঁজতে যাইনি। হ্যাঁ? আমার ভিতরে এই জিনিসটা খালি আসছিল। কিন্তু আমি ওকে কি করে খুঁজতে যেতাম? আমি তো জেলের মতো কোয়ার্টার গার্ডে বন্দি ছিলাম। তো যেটা বলছিলাম ২৭ তারিখের কথা কিছুক্ষণ আগে যে ২৭ তারিখে আমি যখন তানভীরের ফোন কল পাই, আমার শ্বশুর পান। আমি ২৭ তারিখের পরে আর কোনো ফোন কল পাইনি। আ এলোমেলো ফোন কল পেয়েছি। ২৭ তারিখে তানভীরের ফোন কল পেয়েছিলাম। ২৭ ফেব্রুয়ারি। কিন্তু আমার শ্বশুর অনেক ফোন পেয়েছে। যেহেতু আমার ফোন নাম্বার ছিল না, আমার ফোনগুলো তো নিয়ে গিয়েছিল আমার কাছ থেকে। তো আসলে বলতে গেলে আমার অনেক কমপ্লেইন করতে হয়। আমি জানি না কমিশন আমার কথাগুলো কতটুকু গুরুত্ব সহকারে নিবে। সবচেয়ে বড় কথা আপু আমাকে যেখান থেকে ধরে নিয়ে যায়, তার 45 গজের ভিতরে যে জিমনেশিয়াম সেখানে আমাদের মিসেস মুজিব ভাবি ছিলেন। আমি যতবারই বলছি যে 8:30 থেকে আমি গ্যাঞ্জাম শুনেছি। আমাদের সিনিয়র আরো কিছু কর্নেলের মিসেসরাও বলছেন যে 8:10, 8:15 থেকে উনারা গুলাগুলি শুনেছেন। কিন্তু মিসেস মুজিব ভাবি বলছেন উনি 9:30টার সময় জিমনেশিয়ামে ঢুকেছেন। এটা তো অসম্ভব। কারণ 8টার পর এত বাজে অবস্থা ছিল যে আমার কিচেনে যেতে হলে বারান্দা দিয়ে যেতে হয়। বারান্দা দিয়ে মানে গ্লাসের দরজা সব দেখা যায়। হ্যাঁ? একদম ট্রান্সপারেন্ট। তো আমি তো রুমে সব লক করে বসেছিলাম। বের হওয়ার মতো কোনো উপায় ছিল না। তো মিসেস মুজিব ভাবি উনি 25 তারিখ এবং 26 তারিখে উনার ফোন ব্যবহার করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতেই যে অফিসারদেরকে ফোন ট্র্যাক করে ম্যানহোলের ভিতর থেকে তারা কবর খুঁড়ে ঢুকে পড়ে। সেখান থেকে গাছের নিচ থেকে, গাছের উপর থেকে ফ্যামিলিদেরকে ধরে, ধরে কোয়ার্টার গার্ডে আনা হয়। তাহলে উনি নিজে সাক্ষাৎকারে বলেছেন, উনি টেক্সট করেছেন, উনি বাইরের খোঁজ খবর নিয়েছেন, ভিতরের খোঁজ খবর নিয়েছেন। তাহলে উনাকে কেন কেউ ধরতে পারেনি? বলেন তো? আমার রুমও বাইরে থেকে লক ছিল। উনার জিমনেশিয়ামও বাইরে থেকে লক ছিল। তাহলে আমার রুমের দরজা ভেঙে ঢুকে গেল। জিমনেশিয়ামের দরজা কেন কেউ ভাঙলো না? এই কমপ্লেইনটা তো আমি আজীবন করব। তাই না? অবশ্যই। তারপর